প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান এর জাবেদা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো লক্ষ্য করি প্রথম প্রশ্ন জাবেদা সম্পর্কিত। জার্নাল শব্দটি উৎপত্তি হয়েছে ড্যাশ ভাষা থেকে। এখানে সঠিক উত্তর হচ্ছে ফরাসি ভাষা, অর্থাৎ ফরাসি ভাষা থেকে এই জার্নালের জার শব্দটি উৎপত্তি হয়েছে। জার শব্দের অর্থ দিবস। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, জার শব্দের অর্থ ড্যাশ। কিছুক্ষণ আগেও বলেছি জার শব্দের অর্থ হচ্ছে দিবস। পরবর্তী প্রশ্ন, জাবেদাকে বলা হয় ড্যাশ, হিসাবের পাকা বই, হিসাবের প্রাথমিক বই, হিসাবের চূড়ান্ত বই, লেনদেনের সপক্ষে দলিল। এখানে সঠিক উত্তর হচ্ছে জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই। জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই, হিসাবের সহায়ক বই, এবং জাবেদাকে বলা হয় বিশেষ করে এই হিসাবের প্রবেশদ্বার। জাবেদাকে অভিহিত করা হয় দৈনিক হিসাবের বই, মাসিক হিসাবের বই, বাৎসরিক হিসাবের বই, ষান্মাসিক হিসাবের বই। সঠিক উত্তর হচ্ছে দৈনিক হিসাবের বই, কারণ বিশেষ করে তারিখের ক্রমানুসারে প্রতিদিনের লেনদেন এই জাবেদায় হিসাবভুক্ত করা হয়, সেজন্য জাবেদাকে দৈনিক হিসাবের বই হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। জাবেদায় লেনদেন সমূহ লেখা হয় মাস অনুযায়ী, বছর অনুযায়ী, ঘন্টা অনুযায়ী, তারিখ অনুযায়ী। সঠিক উত্তর হচ্ছে তারিখ অনুযায়ী, তারিখের ক্রম অনুসারে জাবেদায় লেনদেনগুলি লিপিবদ্ধ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, লেনদেনগুলো প্রথমে লেখা হয় জাবেদায়। লেনদেনগুলি সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রম অনুসারে জাবেদায় লিপিবদ্ধ করা হয়ে থাকে, বিশেষ করে প্রাথমিক বই হিসেবে। দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেন প্রভাবিত হয় দুটি হিসাব খাত। সঠিক উত্তর হচ্ছে দুটি হিসাব খাত দ্বারা দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেন হিসাবভুক্ত হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, জাবেদা মূলত কত প্রকার? তো এই ক্ষেত্রে জাবেদা মূলত দুই প্রকার, যথাক্রমে সাধারণ জাবেদা এবং বিশেষ জাবেদা। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ক্রয় জাবেদায় লেখা হয় নগদ ক্রয়, সকল প্রকার ক্রয়, নগদে ও ধারে ক্রয়, ধারে পণ্য ক্রয়। ক্রয় জাবেদায় সাধারণত সকল প্রকার ধারে পণ্য ক্রয় লেখা হয়ে থাকে, অর্থাৎ যাবতীয় ধারে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয় যে বিশেষ জাবেদায় লেখা হয় তাকে ক্রয় জাবেদা বলা হয়। ক্রয় জাবেদার উৎস দলিল হচ্ছে চালান। ক্রয় জাবেদায় লেখা হয় না, এক্ষেত্রে নগদ ক্রয় ক্রয় জাবেদায় লেখা হয় না, সেজন্য সঠিক উত্তর হবে নগদ ক্রয়। অন্যদিকে চালান নং, শর্ত, ধারে পণ্য ক্রয় এই তথ্যগুলি কিন্তু ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত করা হয়ে থাকে, কিন্তু নগদ ক্রয় নগদান বইতে লেখা হয়, ক্রয় বইতে লেখা হয় না। পরবর্তী প্রশ্ন, কারবারি বাট্রা ক্রয় জাবেদায় লেখা হয় মোট ক্রয় থেকে কারবারি বাট্টা বিয়োগ করে দেখানো হয়, অর্থাৎ খ নম্বরটি যে মোট ক্রয় এর সাথে কারবারি বাট্টা বিয়োগ করে লেখা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, বিক্রয় জাবেদায় লেখা হয় এই ক্ষেত্রে সকল প্রকার বাকিতে বিক্রয় বা ধারে বিক্রয় বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয়ে থাকে, সেজন্য সঠিক উত্তর হচ্ছে ধারে পণ্য বিক্রয় বিক্রয় জাবেদায় লেখা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, বিক্রয় জাবেদার উৎস দলিল হিসেবে ব্যবহার করা হয় ড্যাশ। বিক্রয় জাবেদা এবং ক্রয় জাবেদার দুইটারই উৎস দলিল চালান। চালান হচ্ছে বিক্রয় জাবেদা এবং ক্রয় জাবেদার উৎস দলিল। চালান প্রস্তুত করে থাকে বিক্রেতা। চালান প্রস্তুত করেন কে? কিছুক্ষণ আগেও বলেছি বিক্রেতা চালান প্রস্তুত করে থাকে, অর্থাৎ বিক্রেতা যখন পণ্য বিক্রয় করে তখন পণ্যের সাথে চালান প্রস্তুত করে ক্রেতাকে সরবরাহ করে পণ্যের সাথে, যাকে চালান হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। বিক্রয় জাবেদা ড্যাশ হিসাবের সহকারী বই, হিসাবের স্থায়ী বই, হিসাবের পাকা বই, খতিয়ান। এখানে সঠিক উত্তর হচ্ছে হিসাবের সহকারী বই, অর্থাৎ জাবেদাকে খতিয়ানের সহকারী বই বলা হয়ে থাকে। ডেবিট নোট বলতে বোঝায়, ডেবিট নোট সাধারণত ক্রয় ফেরত সংক্রান্ত দলিল, অর্থাৎ ক্রয় ফেরত সংক্রান্ত দলিল হচ্ছে ডেবিট নোট, বিষয়টি মনে রাখবো। ক্রয় ফেরত জাবেদায় লেখা হয় বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত আসলে, অর্থাৎ বাকিতে যে পণ্য আমরা ক্রয় করেছিলাম উক্ত পণ্য যদি ফেরত প্রদান করা হয় তাহলে তাকে
এই ক্রয় ফেরত জাবেদা বা বহি ফেরত জাবেদা হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। অর্থাৎ ক্রয় ফেরত জাবেদায় লেখা হয় বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ক্রেডিট নোট কি? ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরত সংক্রান্ত দলিল, অর্থাৎ এই ক্রেডিট নোটের মাধ্যমে বিক্রয় ফেরত সংক্রান্ত বিভিন্ন লেনদেন হিসাবভুক্ত করা হয়ে থাকে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, বিক্রয় ফেরত জাবেদায় লেখা হয় যাবতীয় ধারে বা বাকিতে পণ্য বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে বিক্রয় ফেরত জাবেদায় লেখা হয়ে থাকে। অর্থাৎ বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে বিক্রয় ফেরত জাবেদায় লেখা হয়। বিক্রয় ফেরত জাবেদার আরেক নাম হচ্ছে আন্তঃফেরত জাবেদা। বিক্রয় ফেরত জাবেদার অপর নাম কি? কিছুক্ষণ আগেও বলেছি, অন্তর্মুখী ফেরত জাবেদা। অর্থাৎ আমরা বিক্রয় করেছিলাম, সেটি ফেরত আসছে আমাদের দিকে, সেজন্য এটিকে বলা হয় অন্তর্মুখী ফেরত জাবেদা। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ক্রয় ফেরত জাবেদার অপর নাম কি? আমি ক্রয় করেছিলাম, ফেরত দিচ্ছি, অর্থাৎ চলে যাচ্ছে আমাদের কাছে, সেজন্য ক্রয় ফেরত জাবেদার অপর নাম হচ্ছে বহির্মুখী ফেরত জাবেদা। পরবর্তী প্রশ্ন, ডেবিট নোট প্রস্তুত করেন কে? ডেবিট নোট প্রস্তুত করেন সাধারণত ক্রেতা, অর্থাৎ যিনি পণ্য ক্রয় করেন তিনি তো পণ্য ক্রয় ফেরত দিবেন, তাই না? সেজন্য ডেবিট নোট ক্রেতা প্রস্তুত করে থাকেন, বিষয়টি মনে রাখব। ক্রেডিট নোট প্রস্তুত করেন কে? ক্রেডিট নোট প্রস্তুত করেন বিক্রেতা, অর্থাৎ বিক্রয় ফেরত এর সাথে ক্রেডিট নোটের সম্পর্ক। বিক্রয় ফেরতের সাথে যেহেতু ক্রেডিট নোটের সম্পর্ক, সেজন্য ক্রেডিট নোট প্রস্তুত করেন বিক্রেতা, বিষয়টি মনে রাখব। অবশ্য চালানও প্রস্তুত করে থাকেন বিক্রেতা। ধারে আসবাবপত্র ক্রয় কোন জাবেদায় লিপিবদ্ধ করা হয়ে থাকে? ধারে আসবাবপত্র ক্রয় একটি সম্পদ, আসবাবপত্র একটি সম্পদ, সেজন্য ধারে আসবাবপত্র ক্রয় বিশেষ করে বিশেষ জাবেদায় লেখা যায় না, সেজন্য প্রকৃত জাবেদায় হিসাবভুক্ত করা হয়। অর্থাৎ ধারে আসবাবপত্র ক্রয় করলে কিন্তু ক্রয় জাবেদায় লেখা যাবে না, কিন্তু ক্রয় জাবেদায় লিখতে হবে ক্রয় সংক্রান্ত পণ্য ক্রয়। যেহেতু আসবাবপত্র সম্পদ, সেজন্য প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, নগদে পণ্য ক্রয় কোন জাবেদায় হিসাবভুক্ত হবে? নগদে পণ্য ক্রয় সাধারণত নগদ প্রধান জাবেদায় লিপিবদ্ধ করা হয়ে থাকে। কেন? কারণ নগদে পণ্য ক্রয় করলে নগদ টাকা চলে যায়, নগদ টাকা প্রদান সংক্রান্ত লেনদেন এই নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে আমি বিভিন্ন ক্লাসে বিশেষ করে ক্রয় জাবেদার প্রস্তুত প্রণালী, বিক্রয় জাবেদার প্রস্তুত প্রণালী এবং নগদ প্রদান নগদ প্রাপ্তি জাবেদার প্রস্তুত প্রণালী বিস্তারিত দেখিয়েছি। আশা করি সেই ক্লাসগুলি তোমরা দেখে ভালো মতো শিখেছ। নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে কোন জাবেদায় হিসাবভুক্ত হবে? নগদে কিনেছিলাম, ফেরত দিচ্ছি, তার মানে কি আমি নগদ টাকা পাবো, সেজন্য নগদ প্রাপ্তি জাবেদায় হিসাবভুক্ত হবে। ভালো করে বিষয়টি লক্ষ্য করি, নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে নগদ টাকা কিন্তু ফেরত পাবো আমরা, কিন্তু কারণ এর জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। যেহেতু নগদ টাকা ফেরত পাচ্ছি, সেজন্য নগদ প্রাপ্তি জাবেদায় হিসাবভুক্ত করা হবে, বিশেষ করে নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে আমরা সাধারণত বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করে থাকি, কিছুক্ষণ আগেও বলেছি। বাকিতে পণ্য ক্রয়ের প্রামাণ্য দলিল কোনটি? চালান হচ্ছে ক্রয়ের প্রামাণ্য দলিল বা বাকিতে পণ্য ক্রয়ের প্রামাণ্য দলিল। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, পণ্য ক্রয় বা খরচের সাথে ব্যবহৃত হয় কোনটি? পণ্য ক্রয় বা খরচের জন্য ব্যবহৃত হয় ডেবিট ভাউচার। ডেবিট ভাউচার হচ্ছে যে ভাউচার বা প্রমাণপত্র বিশেষ করে পণ্য ক্রয় বা খরচ সংক্রান্ত লেনদেনের জন্য ব্যবহৃত হয়, তাকে ডেবিট ভাউচার বলে থাকে। ক্রয় বার্তা কারবারের একটি ড্যাশ। তো ক্রয় বার্তা হচ্ছে কারবারের একটি আয় হিসেবে গণ্য করা হয়, বিষয়টি মনে রাখবো। কেননা ক্রয়ের উপরে যে বার্তা আমরা প্রদান করি, যার কারণে আমার এটি প্রদান করার প্রয়োজন হচ্ছে না, আমার এটি আয় হিসেবে গণ্য হবে। নিম্নের কোনটি ব্যতীত অন্যগুলি দৈনিক বই? অর্থাৎ নিম্নের কোনটি ব্যতীত অন্যগুলি জাবেদা হবে আর কি। তো এইখানে বিক্রয় হিসাব এটি আলাদা, যেমন বিক্রয় জাবেদা একটি জাবেদা, প্রকৃত জাবেদা জাবেদা, ক্রয় ফেরত জাবেদা জাবেদা, এই তিনটাই কিন্তু জাবেদা। কিন্তু এইগুলি ব্যতীত বিক্রয় হিসাবটা হচ্ছে একটি খতিয়ান, এটি আলাদা, সেজন্য ক নাম্বারটি সঠিক উত্তর। ক্রেতার নিকট
হতে পাওনা টাকা আদায়ের সময় যে পরিমাণ বাট্টা মওকুফ করা হয় তার নাম কি? অর্থাৎ আমি টাকা যখন দেনাদারের নিকট থেকে পাবো, সেই টাকা যখন কম পাবো তখন সেটিকে বলা হয় প্রদত্ত বাট্টা। প্রদত্ত বাট্টা বলা হয় কাস্টমার বা ক্রেতার নিকট থেকে টাকা পাওনা আদায়ের সময় যে পরিমাণটা বাট্টা আমরা ছাড় দিই বা মওকুফ করি তাকে বলা হয় প্রদত্ত বাট্টা। প্রদত্ত বাট্টা একটি ব্যয়, বিষয়টি মনে রাখবো। বিল বাট্টাকরণ ও প্রত্যাখ্যান জনিত দাখিলা কোন জাবেদায় হিসাবভুক্ত করা হয়ে থাকে? বিল বাট্টাকরণ ও প্রত্যাখ্যান জনিত দাখিলা সাধারণত প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রকৃত জাবেদা বলতে বোঝায় যে সমস্ত লেনদেন বিশেষ জাবেদায় লেখা সম্ভব হয় না সেগুলি প্রকৃত জাবেদায় লেখা হয়। যেমন বিল বাট্টাকরণ ও প্রত্যাখ্যান, এগুলি কিন্তু আমরা বিশেষ জাবেদা, যেমন এখানে বিক্রয় জাবেদা, ক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, এগুলিতে আমরা লিপিবদ্ধ করতে পারবো না। তাহলে এই লেনদেনগুলি আলাদাভাবে আমরা যে সাধারণ জাবেদা প্রস্তুত করব তার নাম প্রকৃত জাবেদা, বিষয়টি মনে রাখবো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। আসবাবপত্রের অবচয় 1000 টাকা হিসাবভুক্ত হবে ড্যাশ, কোথায় হিসাবভুক্ত হবে? আসবাবপত্রের অবচয় সাধারণত এটি আমাদের এই যেখানে অপশনগুলি রয়েছে, আমরা নগদান বইতে লিখতে পারবো না, বিক্রয় জাবেদায় লিখতে পারবো না, ক্রয় জাবেদায় লিখতে পারবো না। তাহলে এই সমস্ত লেনদেন লিখতে হবে প্রকৃত জাবেদায়, বিষয়টি মনে রাখবো। কোনো দ্রব্যের তালিকা মূল্যের উপর যে বাট্টা ধার্য করা হয় তা হলো, তালিকা মূল্যের উপর যে বাট্টা ধার্য করা হয় তাকে বলা হয় কারবারি বাট্টা। কারবারি বাট্টা দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে ক্রয় বাট্টা, আরেকটি হচ্ছে বিক্রয় বাট্টা, বিষয়টি আমরা মনে রাখবো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। জামাল একজন আসবাবপত্র ব্যবসায়ী এবং তিনি বাকিতে 10,000 টাকার আলমারি ক্রয় করেন। আসবাবপত্র ব্যবসায়ের ক্ষেত্রে আলমারি ক্রয়টা পণ্য হিসেবে গণ্য হবে, সেজন্য এটি হিসাবভুক্ত হবে ক্রয় জাবেদায়। আমরা জানি আসবাবপত্র সম্পদ, কিন্তু ইনি যেহেতু জামাল যেহেতু আসবাবপত্র ব্যবসায়ী, একজন ফার্নিচারের দোকানদার, সেজন্য আলমারি ক্রয় ক্রয় হিসাবে গণ্য হবে, তাই ক্রয় জাবেদায় হিসাবভুক্ত হবে। পরবর্তী লেনদেন, নিচের কোনটি বিশেষ জাবেদায় লিপিবদ্ধ হবে না? অর্থাৎ এইখানে বিশেষ জাবেদা বলতে বোঝায় ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, এইগুলি, তাই না? কিন্তু এইখানে আমরা অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছে কোন লেনদেনটি প্রকৃত জাবেদা হিসাবভুক্ত হবে। বাকিতে আসবাবপত্র ক্রয়, বাকিতে আমরা আসবাবপত্র ক্রয় করলে সাধারণত প্রকৃত জাবেদা হিসাবভুক্ত করতে হবে। অন্যগুলি যেমন নগদ ক্রয়, নগদান বইতে লিখব যেটি বিশেষ জাবেদা, রহিমের নিকট পণ্য ক্রয় যেটি বিশেষ জাবেদা, ক্রয় জাবেদায় লেখা যাবে। হাসানের নিকট পণ্য ক্রয়, এটাও ক্রয় জাবেদায় লেখা হবে, কিন্তু বাকিতে আসবাবপত্র ক্রয় বিশেষ জাবেদায় লেখা যাবে না, তাই এটি লিখতে হবে প্রকৃত জাবেদায়, বিষয়টি মনে রাখবো। কোনটি ব্যতীত অন্যগুলি বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ হবে? বাকিতে বিক্রয় জাবেদায় লিখতে হবে। বকুলের নিকট বিক্রয়, এটিও বিক্রয় জাবেদায় লিখতে হবে। রানুর নিকট বিক্রয়, এটিও বিক্রয় জাবেদায় লিখতে হবে, কিন্তু নগদ বিক্রয় জাবেদায় লেখা যাবে না। নগদ বিক্রয় লিখতে হবে নগদান বই বা নগদ প্রাপ্তি জাবেদায়। পরবর্তী লেনদেন, বই ফেরতের জন্য কোন দলিল তৈরি করা হয়? তো বই ফেরতের জন্য সাধারণত ডেবিট নোট প্রস্তুত করা হয়ে থাকে, কারণ বই ফেরত হচ্ছে ক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত সংক্রান্ত দলিল হচ্ছে ডেবিট নোট, বিষয়টি মনে রাখবো। আর এক্ষেত্রে ডেবিট ভাউচার হচ্ছে ব্যয়ের ভাউচার, ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরত সংক্রান্ত দলিল, এবং ক্রেডিট ভাউচার হচ্ছে আয়ের ভাউচার, বিষয়টি মনে রাখবো। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। গ্রাহকের নিকট হতে স্বীকৃত বিল পাওয়া গেলে কোথায় লিখব? গ্রাহকের নিকট থেকে যে স্বীকৃতি বিল পাই তার নাম হচ্ছে প্রাপ্য বিল, তাই আমরা প্রাপ্য বিল হিসেবে লিখতে হবে। ব্যবসা হতে পণ্য উত্তোলন করলে কোনটি ক্রেডিট হবে? পণ্য উত্তোলন করলে ক্রয়ের পরিমাণ কমে যায়, সেজন্য পণ্য উত্তোলন করলে জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ ক্রয় হিসাব ক্রেডিট হবে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। জাবেদাকে কিসের সহকারী বই বলা হয়? তো জাবেদা থেকে যেহেতু আমরা খতিয়ান প্রস্তুত করে থাকি, সেজন্য জাবেদাকে খতিয়ানের সহকারী বই বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হলে ডেবিট হবে কি? যন্ত্রপাতি ক্রয় করলে আমরা সাধারণত যন্ত্রপাতি হিসাব ডেবিট করে থাকি, কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে যদি যন্ত্রপাতি ক্রয় করা হয় সেটি পণ্য হিসাবে গণ্য হবে, তাই এক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট হবে। কেননা বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় হিসাবে গণ্য হবে, তাই ক্রয় হিসাব ডেবিট করতে হবে। কিন্তু যদি আমরা ব্যবহারের উদ্দেশ্যে যন্ত্রপাতি কিনতাম সেক্ষেত্রে যন্ত্রপাতি হিসাব ডেবিট হতো। পরবর্তী প্রশ্ন, নগদে ক্রয় করা পণ্য ফেরত দেওয়া হলে কোথায় লিখতে হবে? নগদে ক্রয় করা পণ্য যদি ফেরত দিই তাহলে কিন্তু আমরা নগদ টাকা ফেরত পাবো, তার নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে, বিষয়টি মনে রাখবো।
পরবর্তী প্রশ্ন, বিক্রয়ের উদ্দেশ্যে কালি কার্বন ক্রয় করলে কোন পক্ষটিকে ডেবিট করতে হবে? তো বিক্রয়ের উদ্দেশ্যে যদি আমরা কালি কার্বন ক্রয় করি তাহলে কিন্তু পণ্য হিসেবে গণ্য হবে। বিক্রয়ের উদ্দেশ্যে যাই কিনি না কেন সেটি পণ্য হিসেবে গণ্য হবে, সেজন্য ক্রয় হিসাব ডেবিট হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে কাগজ, কালি, আলপিন ক্রয় এগুলির জন্য আমাদের মনিহারি হিসাব ডেবিট হয়, কিন্তু যেহেতু বিক্রয়ের উদ্দেশ্যে কেনা হচ্ছে সেজন্য ক্রয় হিসাব ডেবিট হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বিভিন্ন জাবেদার যোগফল সংক্রান্ত এমসিকিউ প্রশ্ন অনেক সময় এসে থাকে, লক্ষ্য করি। বিক্রয় জাবেদার যোগফল স্থানান্তরিত হবে ড্যাশ। বিক্রয় জাবেদার উপরে আমরা লিখে থাকি সাধারণত দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ বিক্রয় হিসাবের ক্রেডিট দিকে লিখতে হবে বিক্রয় জাবেদার যোগফল। যেমন এই যে গ নম্বরে রয়েছে সাধারণ খতিয়ানের বিক্রয় হিসাবের ক্রেডিট দিকে বিক্রয় জাবেদার যোগফল লিখতে হবে। পরবর্তী অনুরূপ আরেকটি প্রশ্ন লক্ষ্য করি, ক্রয় জাবেদার যোগফল স্থানান্তরিত হবে কোথায়? তাই না, ক্রয় জাবেদার যোগফলের জন্য আমরা জাবেদা করে থাকি উপরে সাধারণত যে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব ক্রেডিট, অর্থাৎ ক্রয় হিসাবের ডেবিট দিকে বসবে এবং পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাবের ক্রেডিট দিকে বসবে। তাহলে এই যে এখানে ক নাম্বারে বলেছে সাধারণ খতিয়ানে ক্রয় হিসাবের ডেবিট দিকে লিখতে হবে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ক্রয় ফেরত জাবেদার যোগফল প্রভাবিত করে ড্যাশ। তো ক্রয় ফেরতের জন্য আমরা সাধারণত জাবেদা করে থাকি যে পাওনাদার হিসাব ডেবিট বা প্রদেয় হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের পাওনাদার হিসাব এবং ক্রয় ফেরত হিসাব দুইটি হিসাবকে প্রভাবিত করবে। যে নিচেরটি সঠিক উত্তর, ক্রয় ফেরত জাবেদার যোগফল প্রভাবিত করার ক্ষেত্রে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ব্যবসায় মোট বাকিতে ক্রয়ের পরিমাণ জানা যায় নিচের কোনটি থেকে? বাকিতে ক্রয়ের পরিমাণ জানা যায় ক্রয় জাবেদা থেকে, দৈনন্দিন ক্রয় জাবেদা থেকে বাকিতে ক্রয়ের পরিমাণ জানা যায়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, অফিসের ব্যবহারের জন্য কাগজ, কালি, কার্বন, পিন, ফাইল, টেপ, সুতা, ক্লিপ ইত্যাদি ক্রয় করা হলে ডেবিট হবে ড্যাশ। তো এই ক্ষেত্রে অফিসের জন্য কাগজ, কালি, সুতা, আলপিন এইগুলির জন্য আমরা ডেবিট করে থাকি সাধারণত মনিহারি হিসাব, সেজন্য মনিহারি হিসাব ডেবিট করতে হবে। পরবর্তী প্রশ্ন, অফিসের ব্যবহারের জন্য কম্পিউটার ক্রয় হলে ডেবিট হবে ড্যাশ। অফিসের ব্যবহারের জন্য যদি কম্পিউটার ক্রয় করি তাহলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টাইপরাইটার ক্রয়, অফিসের জন্য কম্পিউটার ক্রয় এবং ফটোকপি মেশিন ক্রয় এগুলির জন্য অফিস সরঞ্জাম হিসাব ডেবিট করতে হবে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, মালিক কর্তৃক উত্তোলন ৮০০০ টাকা এর জাবেদা। তো মালিক কর্তৃক উত্তোলন এখানে নগদ না ব্যাংক থেকে না পণ্য কিছুই বলা নাই। তো কিছু বলা না থাকলে এক্ষেত্রে নগদ মনে করে উত্তোলনের জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। খ নাম্বারটি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বিক্রিত পণ্য ফেরত আসলে ডেবিট হয় ড্যাশ। বিক্রিত পণ্য ফেরত আসলে আমরা সাধারণত বিক্রয় ফেরত হিসাব বা আন্তঃফেরত হিসাব ডেবিট করি, সেজন্য ঘ নাম্বারটি সঠিক উত্তর হবে। বিক্রিত পণ্য ফেরত আসলে আন্তঃফেরত হিসাব ডেবিট করব। জাবেদা হচ্ছে আন্তঃফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট। ৩ বছরের জন্য বীমা সালামি প্রদান করলে আমরা সাধারণত অগ্রিম বীমা হিসাবে জাবেদা করব। অগ্রিম বীমা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিটে জাবেদা করব। কেননা আমরা 1 বছরের অঙ্ক করি বা একটি নির্দিষ্ট মাসের জন্য অঙ্ক করতে পারি, কিন্তু এখানে 3 বছরের জন্য বলা হলে দীর্ঘমেয়াদী যেহেতু একটি বীমা প্রিমিয়াম প্রদান করা হচ্ছে, সেজন্য অগ্রিম বীমা হিসাবে ডেবিট করতে হবে। মুনাফাবিহীন পণ্য বিক্রয় 10,000 টাকার জাবেদা হচ্ছে সাধারণত যে বিক্রয় হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। বিষয়টি মনে রাখবো, কেননা মুনাফাবিহীন বিক্রয় আমরা যখন সমন্বয় করব তখন আমরা বিক্রয় থেকেও বিয়োগ করি, আবার ক্রয় থেকেও বিয়োগ করি। বিক্রয়ের পরিমাণ কমলে ডেবিট হবে, সেজন্য বিক্রয় হিসাব ডেবিট, এবং ক্রয়ের পরিমাণ কমলে ক্রেডিট হবে, তাই ক্রয় হিসাব ক্রেডিট। ক্যাশবাক্স থেকে দুটি 1000 টাকা নোট চুরি হয়েছে, লেনদেনটি সঠিক জাবেদা দাখিলা কোনটি? তো এই ক্ষেত্রে আমাদের এই যে অস্বাভাবিক ক্ষতি বা বিবিধ ক্ষতি হিসাব ডেবিট করতে হবে। যদি ক্যাশবাক্স থেকে চুরি হয় বা কোনো কারণে যদি আমাদের কোনো কিছু নষ্ট হয়, সেক্ষেত্রে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট করব। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, যেসব লেনদেন অন্য কোনো বিশেষ জাবেদায় লেখা হয় না তা লেখা হয় কোথায়? সেগুলি লেখা হয় প্রকৃত জাবেদায়, কেননা প্রকৃত জাবেদার সংজ্ঞাই হচ্ছে যে সকল লেনদেন বিশেষ জাবেদায় লেখা সম্ভব হয় না
সে সমস্ত লেনদেন যে জাবেদা লেখা হয় তাকে প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদা বলা হয়। যেমন ভুল সংশোধনী জাবেদা, তারপর হচ্ছে সমন্বয় জাবেদা, এগুলি হচ্ছে প্রকৃত জাবেদা। বিল বাট্টাকরণ বা প্রত্যাখ্যানজনিত দাখিলা লিপিবদ্ধ করা হয়ে থাকে প্রকৃত জাবেদায়। কিছুক্ষণ আগেও আমি লেনদেনটি বলেছি। যদি মালিকের ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে পণ্য উত্তোলন করা হয়, সেক্ষেত্রে আমাদের কোন হিসাব ক্রেডিট বা ডেবিট করতে হবে? লক্ষ্য করি, বিক্রয় হিসাব ক্রেডিট হবে না, উত্তোলন হিসাব ক্রেডিট হবে না, ক্রয় হিসাব ক্রেডিট হবে। পণ্য উত্তোলন করা হলে ক্রয় হিসাব ক্রেডিট করতে হবে, কেননা পণ্য উত্তোলনের জন্য জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। প্রকৃত জাবেদা লিপিবদ্ধ হয় না, এখানে সঠিক উত্তর হচ্ছে ধারে পণ্য ক্রয়। কেননা আমরা জানি প্রারম্ভিক দাখিলা, সংশোধনী দাখিলা, সমন্বয় দাখিলা এগুলি হচ্ছে প্রকৃত জাবেদার শ্রেণী বিভাগ বা প্রকৃত জাবেদার অন্তর্ভুক্ত, কিন্তু ধারে পণ্য ক্রয় বিশেষ জাবেদা বা ক্রয় জাবেদা লিপিবদ্ধ করতে হয়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ভবিষ্যতে লেনদেন সম্পর্কিত যে কোনো তথ্য পাওয়া যায় নিম্নের কোনটি থেকে? সঠিক উত্তর হচ্ছে জাবেদা থেকে। কেননা জাবেদা আমরা কারণ লিখি, ব্যাখ্যা লিখি, তাহলে ব্যাখ্যা, তারিখ সবকিছু যেহেতু জাবেদায় লেনদেনের একটি লেনদেন সম্পর্কিত বিভিন্ন তথ্য জাবেদায় উল্লেখ করা হয়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ক্রয় জাবেদা ছকে থাকে না, কি থাকে না? চালান নম্বর ক্রয় জাবেদায় থাকে, তারিখ থাকে, ক্ষতি বিবরণ থাকে, জাবেদা পৃষ্ঠা থাকে না। অর্থাৎ ক্রয় জাবেদায় থাকে খতিয়ান পৃষ্ঠা, জাবেদা পৃষ্ঠা থাকে না, বিষয়টি মনে রাখবো। আরও একটি বিষয় হচ্ছে, খতিয়ানে আমরা যখন প্রস্তুত করি তখন খতিয়ানে লিখে থাকি জাবেদা পৃষ্ঠা, এবং জাবেদা যখন প্রস্তুত করি তখন লিখে থাকি খতিয়ান পৃষ্ঠা। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, মালিকের ছেলের স্কুলের বেতন ব্যবসা হতে প্রদান করা হলে সেটি উত্তোলন হিসেবে গণ্য হয়, সেজন্য সঠিক জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পরবর্তী প্রশ্ন, পাওনা লিপি বা ক্রেডিট নোট প্রেরণ করে ড্যাশ। ক্রেডিট নোট প্রেরণ করবে কে, তাই না? তো ক্রেডিট নোট প্রেরণ করবে কিন্তু বিক্রেতা, কারণ ক্রেডিট নোট বা পাওনা লিপি প্রস্তুত করে বিক্রেতা। অর্থাৎ চালান, ক্রেডিট নোট এগুলি কিন্তু বিক্রেতা প্রস্তুত করে, আর একমাত্র ডেবিট নোট যেটি ক্রেতা প্রস্তুত করে থাকে। ডেবিট নোটের অপর নাম হচ্ছে দেনা লিপি, আর ক্রেডিট নোটের অপর নাম হচ্ছে পাওনা লিপি। বিষয়গুলি আমরা মনে রাখব। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ক্রেডিট ভাউচার ক্যাশ বুকের ড্যাশ দিকে লেখা হয়। অর্থাৎ ক্রেডিট ভাউচার আমরা ক্যাশ বুক বা নগদান বইয়ের কোন দিকে লিখি? তো ক্রেডিট ভাউচার সাধারণত আমরা, ক্রেডিট ভাউচার হচ্ছে আয়ের ভাউচার, যাবতীয় আয় নগদান বইয়ের ডেবিট দিকে লেখা হয়, সেজন্য ক্রেডিট ভাউচার নগদান বইয়ের ডেবিট দিকে লেখা হয়, বিষয়টি মনে রাখব। জাবেদার ডেবিট টাকার ঘরের যোগফল ক্রেডিট টাকার যোগফলের সমান হবে, এটা আমরা অনেকেই জানি। সঠিক উত্তর হচ্ছে সমান হবে, অনেক সহজ প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জাবেদা সংক্রান্ত প্রশ্ন আলোচনা করছি। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রভাষক, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। ব্যবসায় ব্যবহারের উদ্দেশ্যে সম্পত্তি ক্রয় করা হলে ড্যাশ হবে। ব্যবহারের উদ্দেশ্যে সম্পত্তি ক্রয় করা হলে সংশ্লিষ্ট সম্পত্তি হিসাব ডেবিট হবে। যেমন আসবাবপত্র আমরা যদি ব্যবহারের উদ্দেশ্যে কিনি তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট করব। কিসের মাধ্যমে প্রতিটি লেনদেনের উৎপত্তির কারণ জানা যায়? নিঃসন্দেহে জাবেদার মাধ্যমে কারণ জানা যায়, তাই না? কেননা আমরা জাবেদায় ব্যাখ্যা লিখি, বিশেষ করে প্রতিটি জাবেদার কারণ সব ব্যাখ্যা লিখে থাকি। কারবারে ব্যবহারের উদ্দেশ্যে কৃত কোনো সম্পত্তি বিক্রয় করা হলে ক্রেডিট হবে কোনটি? ব্যবহারের উদ্দেশ্যে যে সম্পদ কিনেছিলাম সেটি যদি আবার বিক্রয় করি তাহলে কিন্তু সম্পত্তির নাম ক্রেডিট হবে, বিক্রয় হিসাব ক্রেডিট হবে না। যেমন আমরা আসবাবপত্র যদি বিক্রয় করি, পুরাতন আসবাবপত্র, সেক্ষেত্রে জাবেদা করব নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট, অর্থাৎ সম্পত্তি হিসাব ক্রেডিট হবে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, পণ্যের বিক্রয় মূল্য স্থির করা হয় কিভাবে? নগদ বাট্টা বাদ দেওয়ার পরে না, কারবারি বাট্টা বাদ দেওয়ার পর, অর্থাৎ কারবারি বাট্টা বাদ দেওয়ার পর পণ্যের বিক্রয় মূল্য স্থির করা হয়ে থাকে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, জাবেদা ও নগদান বইয়ের ছকে কোনটির মিল পাওয়া যায়? তো সাধারণত নগদান বইকে জাবেদা এবং খতিয়ান উভয় হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। তো জাবেদাকে কেন নগদান বই, তো এই ক্ষেত্রে নগদান বইকে কেন জাবেদা বলা হয় লক্ষ্য করি, আমরা জাবেদা এবং নগদান বই উভয় ক্ষেত্রে খতিয়ান পৃষ্ঠা লিখে থাকি। অর্থাৎ জাবেদা প্রস্তুত করার সময় লেখা হয় খতিয়ান পৃষ্ঠা ছকের মধ্যে, এবং নগদান বই লেখার সময়ও আমরা ছকের মধ্যে খতিয়ান পৃষ্ঠা ছক অঙ্কন করে থাকি। অর্থাৎ এই খতিয়ান পৃষ্ঠার ক্ষেত্রে জাবেদা এবং নগদান বইয়ের মিল আছে।
কোনটির নামে হিসাব লেখা হয়? পণ্য, চেক, ক্রয়, মাল। তো এই ক্ষেত্রে ক্রয় হিসাব নামে আমরা হিসাব লিখে থাকি, কিন্তু পণ্য, চেক, মাল ইত্যাদি নামে কোনো হিসাব লেখা হয় না। ধারে ক্রয় লেনদেনে বিক্রেতার নাম উল্লেখ না থাকলে ক্রেডিট হবে কোনটি, তাই না? তো বিক্রেতার নাম উল্লেখ না থাকলে আমরা ধারে পণ্য ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব ক্রেডিট করব। প্রদেয় হিসাবের আর এক নাম পাওনাদার হিসাব। কেননা ধারে ক্রয়ের জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বা পাওনাদার হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত লেনদেন ড্যাশ প্রকৃত জাবেদায় লেখা হয়। অনাদায়ী পাওনা সংক্রান্ত লেনদেন, অবচয় সংক্রান্ত লেনদেন এগুলি সাধারণত প্রকৃত জাবেদায় লেখা হয়ে থাকে। বাট্টা পাওয়া গেল 500 টাকা, সঠিক জাবেদা কোনটি? বাট্টা পাওয়া গেলে, বাট্টা কখনো নগদে পাওয়া যায় না। বাট্টা পাওয়ার ফলে পাওনাদারের পরিমাণ বা প্রদেয় হিসাবের পরিমাণ কমে যায়, সেজন্য প্রাপ্ত বাট্টার জাবেদা হচ্ছে এই নিচেরটি: প্রদেয় হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট, বা পাওনাদার হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট। বাট্টা মঞ্জুর করা হলো 1000 টাকা, সঠিক জাবেদা কোনটি? বাট্টা মঞ্জুর করা হলে সাধারণত দেনাদারের পরিমাণ কমে যায় আর প্রদত্ত বাট্টা একটি ব্যয়, সেজন্য সঠিক জাবেদা হচ্ছে প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট। ব্যাংক থেকে উত্তোলন 6500 টাকা, এর সঠিক জাবেদা কোনটি? ব্যাংক থেকে উত্তোলন ক্ষেত্রে নগদ নাকি অফিসের প্রয়োজনে না কোনো কিছু বলা নাই, তাই না? তো এই ক্ষেত্রে কোনো কিছু ব্যক্তিগত প্রয়োজনে বা অফিস প্রয়োজনে না বলে যদি শুধুমাত্র বলা থাকে ব্যাংক থেকে উত্তোলন, তাহলে সেক্ষেত্রে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হবে, কারণ এটি অফিস প্রয়োজনে উত্তোলন মনে করতে হবে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন 5000 টাকা, সঠিক জাবেদা কোনটি? বিক্রয় মূল্য পণ্য উত্তোলন করলে আমাদের জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। সঠিক জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের বেতন প্রদান করা হলে নিম্নের কোনটি সঠিক হবে? তো এই ক্ষেত্রে আমরা মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা বেতন প্রদান করা হলে জাবেদা হবে বেতন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ এক্ষেত্রে মূলধন হিসাব ক্রেডিট করতে হবে, কারণ মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের কোনো খরচ প্রদান করলে মূলধনের পরিমাণ, মালিকের মূলধনের পরিমাণ বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। উত্তোলনের সুদ 500 টাকা ধার্য করা হলে এটা জাবেদা হবে আমরা উত্তোলনের হিসাব ডেবিট, উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট। অর্থাৎ এই উত্তোলন হিসাবের ডেবিট দিকে লিখতে হবে। অন্যান্য অপশনগুলি যেমন উত্তোলনের সুদ হিসাবে ডেবিট করতে হবে, এটি সঠিক নয়, কারণ উত্তোলনের সুদ হিসাবে ক্রেডিট দিকে লিখব উত্তোলনের সুদ। অর্থাৎ সঠিক জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট এবং উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট। পরবর্তী এবং আজকের আলোচনার শেষ প্রশ্নটি লক্ষ্য করি। মূলধনের সুদ 2000 টাকা ধার্য করা হলে এক্ষেত্রে আমাদের নিচের কোনটি সঠিক, তাই না? তো মূলধনের সুদ ধার্য করার ফলে আমাদের জাবেদা হচ্ছে মূলধনের সুদ ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ নিচের অপশনটি হবে সঠিক, তার কারণ মূলধন হিসাব ক্রেডিট করতে হবে, কারণ মূলধনের সুদের জাবেদা হচ্ছে মূলধনের সুদ ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট, কারণ মূলধনের পরিমাণ বৃদ্ধি পায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার আজকের এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আমি খতিয়ান সংক্রান্ত আরও বিভিন্ন ক্লাস নিয়ে, এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনার মাধ্যমে তোমাদের সামনে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।